গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে, চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না আজকে এখনও কিচ্ছু করিনি, শুধু চা করেছি আর ময়দা ছিল, এখানে দুখানা রুটি করে নিচ্ছি। তন্ময় জানেন তো এখন আবার রুটি খাওয়া শুরু করেছে। এই ময়দার রুটি খেতে তো ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় মনে পড়ে আমাদের তো আটা দিয়ে রুটি হতো, কিন্তু মাকে মাঝের মধ্যে আমি আর আমার ছোদ্দা বলতাম, ও মা আজকে ময়দা দিয়ে রুটি করো না। তখন আবার কি বলুন তো, আটার দামটা কম ছিল, ময়দার দামটা একটু বেশি ছিল। এখন তো আটা ময়দা সব একই রকমই দাম হয়ে গেছে। তো ওই ময়দার রুটি শুধুই আমরা গরম গরম খেয়ে নিতাম। মা যখনই রুটি সেঁকতো, ওই মা আমাদেরকে সবাইকে একটা করে হাতে রুটি দিত। আর এই ময়দার রুটি করছি তো ঠিক মনে পড়ে যাচ্ছে যে এত খেতে ভালো লাগতো। আর এখন দেখুন নিজের হাতে সংসার, এখন আর করতে ইচ্ছা করে না। তন্ময়কে চা দিয়ে দিয়েছি, এবারে আমিও নিয়ে নেবো, ওকে একটা রুটি দিয়ে দিয়ে। আমার আবার ময়দার রুটি খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এখান থেকেও আবার একখানা নেবে বলছে। তন্ময়ের জন্য অল্প করে চাল একটু ভিজিয়ে রেখে দিয়েছি, ওর জন্য অল্প করে ভাত করব। আর আজকে ওয়েদার বলতে সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে একদম। আজকে আমি বাড়ি যাব জানেন, বেলার দিক করে, মানে সমস্ত আশিবাসি যা কাজ আছে সেরে নিয়ে বাড়ি যাব। আশিবাসি যা সমস্ত কাজ আছে সব কিছু সেরে নেবো 10টার মধ্যে। তন্ময়ের জন্য অল্প করে একটু ভাত করব। আর গতকাল রাত্রিরে না মাংস আছে, 2 পিস মতো মাংস, ঝোল আলু অনেকটা আছে। তাই ভাবছি ওতে একটা ডিম দিয়ে একটু সিদ্ধ করে ভেজে দিয়ে দেবো, ব্যাস তাহলেই ওর মোটামুটি দুপুরটা খাওয়া হয়ে যাবে। আর তন্ময় কি বলুন তো, ওর মানে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা আছে, কিন্তু আবার যখন আমি বলবো না যে আমি করতে পারছি না, আমার ভালো লাগছে না বা শরীর দিচ্ছে না, তখন আবার ও জোর করে না, বলে যা দেবে তাই দাও, নিয়ে চলে যাবো। আপনাদের সব সময় আমি খারাপ গুণের কথাই ওর বলি, আজ কিন্তু একটা ভালো গুণের কথাও বললাম, দেখলেন তো। মাঝের মধ্যে বলতে হবে, সব সময় বললে না ও বাবা আবার বার খেয়ে যাবে, বাবা বলবে তাহলে আমার অনেক ভালো গুণ আছে, সুপ্রিয়া বোধহয় চেপে রাখে। আর আমি যখন ভয়েস দিই না মাঝের মধ্যেও থাকে জানেন তো, শুনলে আরও নাচবে। মোটামুটি অর্ধেক বাসি কাজ হয়ে গেছে, এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। গতকালকে মাংস করেছিলাম, সেই ননস্টিক কড়াগুলো এখানে পড়ে আছে, একটাই কড়া পড়েছিল। ননস্টিক কড়াগুলো তো এখন এখানেই রাখি। ওই আমার ঘরে যে ওয়ার্ড্রপটা আছে না, ওটা ইচ্ছা আছে এখানে আনবো, কিন্তু কোথায় রাখবো আমার মাথাতেই ঢুকছে না জানেন। আর দেখুন এখানে একটা প্লাস্টিক নিয়ে চলে এসেছি, যত পুরনো বোতল আছে, যে বোতলগুলো মানে একটু হলুদ হলুদ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেগুলোকে সব ফেলে দেবো। তিশান পড়তে গেছে, ও আসলে তারপরে মায়ের বাড়িতে যাব। আর যাব যখন খাওয়া দাওয়া করে একেবারে সন্ধেবেলায় আসবো। আমি তো গেলে মোটামুটি একবেলার জন্যই যাই, রাত্রিরে খুব একটা আমি বাপের বাড়িতে থাকি না। তো মোটামুটি যা নোংরা বোতল ছিল ওই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, ওইগুলোকে তিশান আসুক বলবো ফেলে দিতে। এবারে চলুন ঘরটা ঝাঁট দিয়ে ঝটপট করে মুছে নেব। আর এখন যেহেতু মানে মেঘলা মেঘলা ওয়েদার, তো ঘরের না কোনো কিছু মানে পরিষ্কার করতে ইচ্ছা করছে না। অনেক জায়গা আছে নোংরা হয়ে আছে বা ঝুল পড়েছে, একটু ঝলমলে রোদ্দুর উঠলে দেখবেন বাইরে টুকটাক কিছু মিলতেও ইচ্ছা করে, আর ঘরদোরগুলো একটু আলো আলো হয়ে যায়। আর এই বৃষ্টি পড়বে টিপটিপ করে, চারদিকে প্যাচ প্যাচ করে ধুর, আমার তো কোনো কাজ করতে ইচ্ছে করে না একদম। ঘর দুটো ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। আর আমার এই শোকেসের নিচটা দেখেছেন কি অবস্থা, ওই যে প্যাকেট সব একবারে মানে কাঁচ ভেঙে মনে হচ্ছে এবার বেরিয়ে আসবে বাইরে। সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে। তিশান বাড়ি চলে এসছে, ওর জন্য একটু ম্যাগি বসিয়েছি, ও ম্যাগি খাবে। আমি তো রুটি আর চা খেয়ে নিয়েছি, আমার পেট পুরো ভর্তি একদম। আর তন্ময় অর্ধেক রুটি নিয়েছিল, একটা রুটি নেয়নি, অর্ধেক নিয়েছিল। এখানে তন্ময়ের জন্য ভাত বসিয়েছি, একটা ডিম বার করে রাখলাম, ঠান্ডাটা একটু কাটুক তারপরে সিদ্ধ বসিয়ে দেবো। এই যে চলে এসছি এবার কাচাকুচি করতে। প্রতিদেবের গেঞ্জি দেখতেই পাচ্ছেন, আর ওর প্রত্যেক দিন একটা করে গেঞ্জি একটা করে প্যান্ট আমাকে বলেছে তুমি কেচে দেবে। আর ওর যেহেতু প্রতিদিন জামা কাপড় কাচা হয় তো খুব একটা নোংরা হয় না, খালি একটু ঘামের গন্ধ ছাড়ে। আর ওই গেঞ্জিগুলো হাতাগুলো না একটু কালো হয়ে থাকে। আর ও যেহেতু সবসময় প্রাইভেট গাড়ি চালায় তো এসির মধ্যে থাকে, আবার কখনো কখনো ওই যে ওই কারখানার যে গাড়িগুলো আছে না, ডালা গাড়ি না কি বলে, ওই ছোটো হাতি, সেগুলোকেও মাঝের মধ্যে চালায়। ও মোটামুটি সব গাড়ি চালানোই শিখে গেছে এই 2-3 বছরের মধ্যে জানেন। আগে তন্ময় আমার ভাসুরের কাছে কাজ করতো, আমার মা শাশুড়ির ছেলের কাছে। তো ওই অ্যাকাউন্টসের কাজ করতো, কত কি মাল গেল না গেল, তারপর পেমেন্ট তুলতে যেত, এইসবের কাজে যেত। আর তারপরে ওই যে লকডাউন হয়ে গেল না, ট্রেন বন্ধ হয়ে গেল, পেমেন্ট তুলতে গেলে তো ট্রেনে করেই যেতে হতো ওকে, যেহেতু ওর বাইক ছিল না, তো ট্রেনে করে যেত বলে পুরো কাজটাই বন্ধ হয়ে গেছিলো। আর এমনিও কি বলুন তো, ওকে খুব ঠকাতো জানেন তো, মানে একটা মাইনে দিয়ে 5খানা কাজ করাতো। তারপর তো লকডাউন হয়ে গেল, পুরো ঘরবন্দি হয়ে গেল। আমার এমনও দিন গেছে জানেন, আমার মা ওই লকডাউনে রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা কুকুর পর্যন্ত বসে নেই। আমার মা 2 হাতে করে 2টো ব্যাগে করে চাল আলু মাছ কিনেছে, সেখানে থেকে আমাদেরকে হাফ মাছ কেটে দিয়ে গেছে, অনেক করেছে অনেক। মানে পুরো লকডাউনটাতেই বলতে গেলে যতটুকু যা ব্যাংকে টাকা ছিল মোটামুটি আমরা চালিয়েছিলাম। আমার ভাসুর কিছু টাকা মাইনে দিত, তখন ওর মাইনে কত ছিল বলুন তো, আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি, মোটামুটি ওই 5,000 টাকার মতো। তার মানে বুঝতে পারছেন ওই টাকায় কীভাবে সংসার চলতো। তো খুবই খারাপ দিন গেছে জানেন তো। আর ব্যাংকের টাকা কি বলুন তো, সব তো
হুড় করে খরচা করলে হবে না, একটা অসুখ বিসুখ হলে তখন আমি কার কাছে হাত পাতবো। আর আমার মাকে জানেন তো এসব মুখে বলতে হতো না, আমার মা যেই শুনবে যে তন্ময় ঘরে বসে আছে মানে মাইনে বন্ধ, তারপরে বলতো, জিজ্ঞেস করতো কিরে কত টাকা দিচ্ছে, এরকম সব বলতাম, মা মেয়ে যেমন আর কি কথা হয়। তো ওই তখন মা কি করতো, সকালবেলা ওই 10টা-11টার মধ্যে ওই ব্যাগে করে জিনিসগুলো দিয়ে যেত। আর আমার ছোটদাও অনেক করেছে জানেন তো, ওই লকডাউনের সময় প্রায় 2-3বার মতো তো লকডাউন হয়ে গেছিলো, 1.5 মাস 2 মাস করে। তখন আমার ছোটদা 15 দিন কাজ করতো, যেখানেও গাড়ি চালাতো আর কি। তন্ময়কে বলতো, তন্ময় তুমি 15 দিন চলে যাও। তো ওই যেটা মাইনে হতো মোটামুটি 15,000 20,000 যা হতো ওরা দুজনে হাফ হাফ করে নিত। আমার ছোটো বৌদিও কোনোদিন বলেনি যে কেন তুমি মাইনে তোমার বোনকে দিয়ে দিচ্ছ, আমার সংসার চলবে না, কোনো দিনই বলেনি, আজ পর্যন্ত বলেনি। অসময়ে ওরা দুজনে আমার জন্য অনেক করেছে, অথচ অন্য বাড়ির মেয়েরা হলে কিন্তু বলতো কি গো তুমি কাজ বন্ধ করে দিয়ে তোমার বোনকে দেখছো, আমার সংসার কি করে চলবে, এইসব মনের মধ্যে অনেকেরই চিন্তা ভাবনা হতো। আমি হলে বোধহয় আমারও হতো, কিন্তু আমার ছোটো বৌদি আজ পর্যন্ত কোনো দিন বলেনি। গল্প করতে করতে দেখুন অনেক কাজ এগিয়ে গেছে। ডিমটা সিদ্ধ বসালাম, পুরো ফেটে গেল। এই যে মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে, ঘড়ির কাঁটা বাজতে যায় এখন পুরো 10টা। চলুন সমস্ত কাজবাজ হয়ে গেছে, জামা কাপড়ে মিলে দিয়েছি, ভাতটা বেড়ে নিই, আর তরকারি তো নিয়েই নিয়েছি। এবারে বাড়ির দিকে রওনা দেবো। মা ফোন করছে, আর জানেন মা হঠাৎ করে ফোন করে বলছে কিরে মাংসটা নিয়েছিস তো? আমি তো ভুলেই গেছি, মা তো গতকাল মায়ের জন্য মাংস রেখে গেছিলো, তো ওই মাংসটা নিতে বলছে, ওদের আজকে রান্না করে নেবে। আমাদের কি জানেন তো, ফ্রিজের খাবার দাবার কেউ খুব একটা খায় না বাড়িতে। আমার বাবা যেই শুনেছে মাংস ফ্রিজে ঢুকে গেছে, ব্যাস বলছে আমি তো খাবো না, আমার জন্য তুমি আলু ভাজা বা আলু সেদ্ধ করে দেবে। তো ওই মাংসটা হবে, আমরা সবাই মিলে খেয়ে নেবো। চলুন ফ্রিজ থেকে আগে মাংসটা বার করি। ফোন করছে, 2-3বার ফোন হয়ে গেছে। আর আমার মাংসটা আজকে তো আর করবো না, কারণ পরপর 2 দিন মাংস খাওয়া হয়েছে, ওই আবার কাল পরশু করে নেবো একবার। তবে কি বলুন তো, সলিড মাংস আছে, আর দেখছেন বরফ পুরো ভর্তি হয়ে গেছে একদম। ডিপ ফ্রস্ট করছি, তারপরেও এত বরফ কোথা থেকে আসছে ভগবান জানে। আমার ফ্রিজটা প্রায় বয়স হয়ে গেল, 3-4 বছর মতো হলো, 4 বছর তো হতে যায়। খাবার দাবার এখানে নিয়ে নিয়েছি, একটু গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি, তন্ময়কে অর্ধেকটা দেবো। আর বাড়িতে যেহেতু মাংস হবে, তো মাংসর সাথে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। চলুন এবারে রেডি হয়ে যাব। তিশানো এদিকে রেডি হচ্ছে। আকাশের যা অবস্থা না, আমার খুব ভয় লাগছে, কারণ ফ্রিজটা তো চালু করে রেখে যেতেই হবে, কারণ মাছ মাংস আছে, নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। মোটামুটি সেই সন্ধ্যে 6টা-7টা তো বাজবেই। আর তন্ময় বললো ওরা আস্তে আস্তে মোটামুটি 7টা বাজবে। তিশান এদিকে রেডি হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো গতকালকে জামা কাপড় সকালবেলা মিলে দিয়েছিলাম জানেন, কিন্তু এখন ভাবলাম যে না, ভিতরে বরঞ্চ মিলে দিই, কারণ যখন তখন বৃষ্টি আসলে না পুরো ভিজে যাবে। চলুন চার্জারটা নিয়ে নিচ্ছি, ভিডিও আপলোড করতে হবে। একটা নাইটি নিয়ে নিয়েছি, তিশানের একটা প্যান্ট নিয়ে নিয়েছি, তলপি পুরোপুরি গোছানো হয়ে গেছে। আর পয়সার ব্যাগ বাবা, না হলে তো রাস্তাঘাটে যাওয়াই যাবে না। তিশানের দিকে রেডি হয়ে গেছে, চলুন এবারে বেরাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন 10টা 15 বাজে। একদম সব রেডি, খাবার দাবার নিয়ে নিয়েছি, ঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর যেগুলো হালকা ভিজে জামা কাপড় ছিল সেগুলোকে বাইরেই ভাবছিলাম মিলে রেখে যাব, তারপর ওয়েদার দেখে ভাবছি না দরকার নেই, হুট করে জোরে বৃষ্টি আসলে না স্কুল ড্রেসটা পুরো ভিজে যাবে, কালকে স্কুল আছে, তাই জন্য ভিতরেই রেখে গেলাম। সেই রোদও উঠবে না, শুকোবেও না, বেকার দরকার নেই। তন্ময়ের খাবারটা নিয়ে নিচ্ছি, ডিমটা সিদ্ধ করলাম যে ওই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো। ও বাবা, ডিমটা পুরো ফেটে একাকার কাণ্ড। খেয়ে নিলাম, আমি গরম গরম একটু নুন দিয়ে খেয়ে নিয়েছি। এমনিও তো মাঝের মধ্যে এখন ডিম সিদ্ধ খাই। যাই হোক চলুন, সকালবেলা 2খানা রুটি দিয়ে চা খেয়েছি, পেট একদম ভর্তি। এখন না প্রতিদিন চেষ্টা করছি রুটি দিয়ে চা খাওয়ার, তবে গ্যাস অম্বল হয় প্রচুর, কিন্তু কি বলুন তো, সকালবেলা খালি পেটে চা খেলে না পারছি না। আর মুড়ি চিবিয়েও চা খেতে একদম ইচ্ছা করছে না জানেন তো। ওই 2টো রুটি, তবে হ্যাঁ বাসি রুটি হলে প্রচণ্ড গ্যাস অম্বল হতো। আর বাবা বলছে না তুই তো টাটকা রুটি করে খাচ্ছিস, অতটা হয়তো অম্বল হবে না, কিন্তু বাসি রুটি খেলে মারাত্মক অম্বল করে। বলছে বাসি রুটি একদম খাবি না, লেচি রেখে দিবি, গরম গরম করে খাবি। আর যেহেতু স্কুলে প্রতিদিন বেরোতে হয়, তো স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি 11:30টা বেজে যায়, বাজার টাজার করলে তো আরও দেরি হয়ে যায়। তাই 2টো রুটি চা খেলে তবু পেটটা ভর্তি থাকে, মানে খালি পেট অন্তত থাকে না। যাই হোক চলুন চলে যাই, আজকে মায়ের বাড়ি যাব। দেখছেন এতক্ষণ ধরে বকর বকর করে গেলাম। সকাল এখন 11টা বাজে, এখানে মা চা দিয়ে গেছে, 4 জনের জন্য 4টে চা, একটা ছোদ্দার, একটা আমার, একটা বাবার, আর একটা কার জন্য, ও মায়ের জন্য একটা নিয়েছিল, মা খেয়ে নিয়েছে। দুপুরে আজকে রান্নাবান্না বলতে এখানে মা করেছে ডাল, মুসুর ডাল, আর এখানে মাংসটা যে নিয়ে এসেছিলাম ওই মাংসটা করেছে, সব বাটি বাটি করে সব বাড়া হয়ে গেছে। ওদের যেহেতু সব বেড়ে বেড়ে সব রাখতে হয়, তো মানে যে যার সব নিয়ে নিয়ে খেয়ে নেয়। মায়ের মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাংসর ঝোল
ভাতটাই করেছে। আর গতকালকে যেহেতু আমি মাংস শাক এইসব খেয়েছি তো, তাই আমি মাকে বলে দিয়েছি 1 পিস শুধু মাংস দেবে একদম। সন্ধ্যে এখন 7:30 মতো বাজতে যায়, বাড়ি চলে এসেছি, একটু আগে আসলাম। তন্ময় আর আমি একসাথেই ঢুকেছি। আর মায়ের বাড়িতে কোনো ব্লগই করিনি, সারা দিন শুয়ে বসে কাটিয়েছি আর শুধু ফোন দেখেছি, বাবার সাথে গল্প করেছি। দুপুরে খালি খেতে নেমেছিলাম, ব্যাস ওইটুকু। বাড়ি আসার পথে তন্ময়ের জন্য একটু আলুর পকোড়া নিয়ে এসেছি, ওকে একটু মুড়ি মেখে দেবো। আর আমি আর তিশান আসার সময় একটু ফুচকা খেয়েছি। জানেন আমার মায়ের বাড়ির ওখানে না একটা ফুচকাওয়ালা বসে, আজকে থেকে বসছে না, প্রায় 15-20 বছর হয়ে গেল। আমি বিয়ের আগে থেকে ওখানে ফুচকা খেতাম, যখন আমি ক্লাস 6-7-এ পড়ি। তো ওখান থেকে একটু ফুচকা খেয়েছি আমি আর তিশান। আর তন্ময়ের জন্য একটু পকোড়া নিয়ে এসেছি, ওকে একটু মুড়ি মেখে দেবো। আমার জন্য 1 কাপ লিকার চা করেছি, আসার সময় মা চা করে দিয়েছে, খেয়েছি। কিন্তু ওই যে নিজের ঘরে পাখার হাওয়ায় বসে শান্তিতে একটুখানি চা খাওয়া আর একটু ফোন দেখা, ওটার মজাই পুরো আলাদা একদম। তন্ময়ের জন্য দুধ চা বসিয়ে দিচ্ছি। আর সারাদিন যেহেতু মায়ের বাড়িতে ছিলাম তো মনটা বেশ ভালো লাগছে। আসলে কি বলুন তো, আমরা সবসময় ঘরের মধ্যে থাকি তো, একটু কোথাও বাইরে বেরোলেই না মনটা পুরো আনন্দ হয়ে যায়। দেখুন তন্ময়ের এখন খুব এই আচার দিয়ে মুড়ি খাওয়া ধরেছে, ওর আচারটা এত ভালো লেগেছে। এখান থেকে হাফ আচার তো বাবাকে দিয়েছিলাম, বাবা তো খায় মাঝের মধ্যে ভাত দিয়ে। আর তন্ময় বলছে এটা শেষ হয়ে গেলে আর একটা আনবে। আমি বলছি এটা আমি মেলা থেকে কিনেছিলাম, কোথায় পাবো? দেখি এটা শেষ হয়ে গেলে অন্য কোনো দোকানে, আচারের কোনো বড় দোকান পেলে না ওখানে গিয়ে এরকম একটা আচার খুঁজতে হবে। আর যেহেতু ফ্রিজে রেখে দিচ্ছি তো নষ্ট হচ্ছে না জানেন, কিন্তু এটা বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। এমনিই ছোটো থেকে শুনেছি আচার যে কোনো জামা কাপড়ে মানে ধরতে নেই, ছুঁতে নেই, বাসি জামা কাপড়ে তো একদমই না। আর যখন তখন নাকি আচারের কৌটোও হাত দিতে নেই। রাত্রিরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে আজকে সয়াবিন আলুর তরকারি হবে, তার সাথে রুটি হবে। একটা টমেটো একটা পেঁয়াজ ঘষে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। অনেকগুলো বাসন পড়ে আছে জানেন, মাজতে হবে। এখানে জামা কাপড় যা ছিল সকালেরগুলো মোটামুটি শুকিয়েছে, আর বাইরের কটা ছিল সেগুলোকেও মিলে দিয়েছি। তিশান পড়তে বসেছিল, ওকে বললাম কাশ্মীরি লঙ্কা এনে দেবে, কাশ্মীরি লঙ্কাটা একদম শেষ হয়ে গেছে। আর বাইরে জানেন টিপটিপানি বৃষ্টি শুরু হয়েছে, কখন যে শেষ হবে ভগবান জানে। যা হবে একবারে হয়ে যাক, কিন্তু না, বারবার ধরে টিপটিপানি হবে। এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর সয়াবিন আর আলুটা তো একেবারেই সিদ্ধ করে নিয়েছিলাম। আমার তো জানেন তো ওং নমো রান্না, তবে খেলে কিন্তু বুঝতে পারবেন খারাপ হয় কি ভালো হয়। খাওয়াতে তো আপনাদের পারবো না, ওই রংটাই যা দেখাতে পারবো। সয়াবিন আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে ওই যে পেঁয়াজ আর টমেটোটা ঘষে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর মশলাটা না জোরে দিয়ে কষালে না পুড়ে যাবে, তাই জন্য একটু আস্তে জোরে করেই কষিয়েছি। এবারে অল্প করে জল দিয়ে দিচ্ছি, আরও খানিকক্ষণ কষাবো। লাস্টে একটু দেবো কাশ্মীরি লঙ্কা। এসে আর একটুও বসিনি জানেন, চাটা খেয়েই সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। তাড়াতাড়ি রান্না বান্না সেরে তারপরে একটু ফোনটা নিয়ে বসবো। আর আমি অনেক ব্লগারের ব্লগ দেখি তো ভালো লাগে জানেন তো। আর বেশিরভাগ ব্লগাররা দেখবেন সন্ধেবেলা ব্লগ দেয়, সন্ধেবেলা আর দুপুরবেলা। দুপুরটা তো টাইম পাই না, তাই সন্ধেবেলা বসে একটু ব্লগগুলো দেখি। এখানে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো। সয়াবিনের তরকারি হয়ে গেছে, লাস্টে নামাবার আগে অল্প করে একটু মিষ্টি আর দিয়েছি গরম মশলা। রান্নাবান্না করে নিয়ে বাসন কোসন সব মাজতে হবে, অনেকগুলো বাসন পড়ে গেছে। চা খাওয়া হয়েছে, মুড়ি মাখা হয়েছে। আর দেখুন এই কাপ্তানগুলোকে আবার বার করেছি, যেহেতু বৃষ্টি পড়ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ঠান্ডা ওয়েদার না হলে না এগুলো পরা যায় না, কারণ মোটা তো শরীর অস্থির অস্থির করে। আর আমি এগুলো পরে অভ্যস্ত নই তো, আমার যেন আরও কষ্ট হয়। আর এই কাপ্তান জানেন তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল একটা কাপ্তান কিনবো, পরবো, কিন্তু সাহস পাইনি। কেন বলুন তো, কারণ রোগা তো, কাপ্তান পরলে যদি সেই দাঁড় কাকের মতো দেখতে লাগে, একে তো লম্বা, ওরে বাবরে, আরও দেখতে বিচ্ছিরি লাগবে। কিন্তু ওই লোনের দিদির ওখানে যে গেছিলাম, যার কাছ থেকে কাপ্তান নিয়েছি আর কি, ওই দিদি বললো তুমি একটা কিনে পরে দেখো, তোমাকে খুব একটা খারাপ লাগবে না, তুমি তো খুব একবারে রোগা নও। তারপরে সাহস করে এই দুখানা কাপ্তান কিনেছিলাম। তারপর পরার পরে দেখছি হ্যাঁ সত্যি তো ভালোই লাগছে পরতে, আর বরঞ্চ মোটা মোটা লাগছে, যেহেতু মানে অনেকটা হাতাগুলো মোটা তো, মানে ওই প্যাকাটি হাতগুলো দেখা যাচ্ছে না। রান্নাবান্না সব হয়ে গেছে, এখানে গরম গরম রুটি, তার সাথে সয়াবিন আলুর তরকারি। সয়াবিনটা একটু তুলে রাখলে ভালো হতো, অনেকটা তরকারি হয়ে গেছে। বাসি তরকারি না কেউ খেতে চায় না জানেন তো। এখানে কেনা জলগুলো ভরে নিয়েছি বোতলের মধ্যে। চলুন, আর তিশান এসে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে, জানেন কখন খাবে জানি না। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।